নমস্কার, আমি অমিতাভ। আপনাদের সঙ্গে চলে এলাম আবার এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে। এবং অমিতাভর আজকের এই পর্ব হতে চলেছে একটি সঙ্গীতময় যাত্রা। আজকের থেকে প্রায় ৭৫ বছর আগে তৈরি হওয়া এক ইতিহাসকেই আপনাদের সামনে নতুন করে তুলে ধরার ইচ্ছে নিয়ে আজকের এবং অমিতাভ। হ্যাঁ, বাংলা সঙ্গীত বা সংস্কৃতির পাশাপাশি ভারতবর্ষের চলচ্চিত্রে হিন্দি সঙ্গীত বা হিন্দি সিনেমার সঙ্গীতে একটি অন্যতম নাম, যে নামটি আজকের প্রজন্মের কাছে হয়তো বেশ অচেনা। তিনি হচ্ছেন সেই বিখ্যাত সুরকার যাকে নিয়ে আজকের এই পর্ব করতে চলেছে। শুরুতে বলে রাখি, ১৯৫০ সাল, মানে আজ থেকে প্রায় ৭৫ বছর আগে, সেই সময় একজন সুরকার হিসাবে একটি ছবিতে পারিশ্রমিক নিতেন তিনি ১ লক্ষ টাকা। ভেবে দেখুন, আজকে ৭৫ বছর পর যদি বর্তমান বাজার মূল্য হিসাবে সেই ১ লাখ টাকাটাকে ধরেন, তাহলে কত টাকা তিনি পারিশ্রমিক নিতেন ১৯৫০-এ আজকের বাজার মূল্য অনুযায়ী। কাজ করেছেন অসংখ্য মানুষদের সঙ্গে, কিন্তু বারবার বিচ্ছেদ হয়েছে শুধুমাত্র ইগোর লড়াইতে। এই ইগো তার জীবনের এগোনোর পথের বাধাও বলতে পারেন, আবার নতুন নতুন করে কামব্যাকও বলতে পারেন। এবং সেই মানুষটি, যিনি রফি সাহেব, মোহাম্মদ রফি সাহেবের সঙ্গে সুরকার হিসেবে ২০২টা চলচ্চিত্রে কাজ করেছেন। ক্ষমা করবেন, ২০২টা গান করেছেন চলচ্চিত্রে। এই মানুষটি তার সুরে মহেন্দ্র কাপুরের সঙ্গে ৪৪টা গান করেছেন। তার জীবনের আলাদা করে একটা উপাখ্যান যদি তৈরি করা যায়, তাহলে বলতে হয় মজরুহু সুলতানপুরি। তার সঙ্গে কাজ করেছেন প্রায় ১২৫টা গানে। এই সুরকারকে আজকের দিনে হয়তো অনেকেই মনে রাখেননি বা অনেকেই হয়তো চেনেন না। শুধু আমি একটু গানগুলো আপনাদের সামনে যদি তুলে ধরি, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে যে এই অবিস্মরণীয় সুরের গানগুলো আজও আমাদেরকে নতুন করে আন্দোলিত করে, কিংবা আমাদের মনে হয় বড্ড চেনা। আর এটা সব প্রজন্মের গান, সব সময়ের গান। যেমন ধরুন, হাওড়া ব্রিজ, এই চলচ্চিত্রে তার সুরে বিখ্যাত হওয়া সেই গান আইয়ে মেহেরবান, কিংবা কিসমত, সেই চলচ্চিত্রে সেই অসাধারণ মাদকতা ভরা আশা ভোসলের বা গীতা দত্তদের কণ্ঠস্বরকে তিনি বারবার ফিরিয়ে এনেছেন। কিসমতের কথাই যদি বলি, তাহলে বলতে হবে আজও মনে হয় এই গানটা আমাদের অত্যন্ত প্রিয়। আও হুজুর তুমকো, এবং সিতারে কে পার লে চলু, পরবর্তী বোধহয় কথাটা এরকমই। এরপর যদি বলি আর পার চলচ্চিত্রে, সেখানে তিনি আরও একটি বিখ্যাত গানে সুর দিয়েছেন, আজও আমাদের অত্যন্ত প্রিয়, বাবুজি ধীরে চাল্লা। মনে পড়ছে? মানে গানগুলো তো মনে পড়ছে, কার কথা বলতে চাইছি মনে পড়ছে। পরবর্তী আরেকটু আপনাদেরকে ধরিয়ে দিই, মেরে সনম, এই চলচ্চিত্রে তিনি দুটো গান সুপার ডুপার হিট গানে সুর দিয়েছিলেন। একটি ছিল যাইয়ে আপ কাহা যায়েঙ্গে, আর সরি, আমিও পরিবর্তন হয়ে যাচ্ছি, পুকারতা চালা হুঁ মে, গায়ে কাঁটা দেওয়া সেই সমস্ত গান যার সুর দিয়েছিলেন ইনি। তুমসা নেহি দেখা, এই গানটাও তিনি অসাধারণ সুর দিয়েছেন। আর একটা গানের কথা বলি, ইয়ে চাঁদ সা রোশন চেহারা, হ্যাঁ, এই ইয়ে চাঁদ সা রোশন চেহারা, এই গানটা তো তার সুপার ডুপার হিট হয়েছিল। কিন্তু এই প্রসঙ্গে আর একটা কথা মনে করিয়ে দিই, এই গানের সময় কাশ্মীর কি কলি ছবির নাম শাম্মী কাপুর, শাম্মী কাপুর এই ছবিতে কাজ করার কথা ছিল সঙ্গীত পরিচালক হিসাবে শঙ্কর জয়কিশনের। সেখানে
শাম্মী কাপুর বলেন না না, সুরকার এবং সঙ্গীত পরিচালনায় শঙ্কর জয়কিশনের প্রযোজক চেয়েছিলেন যে তিনি এখানে থাকুন। জোর করে শাম্মী কাপুর এই সুরকারকে ঢুকিয়েছিলেন এই চলচ্চিত্রে তার কথা মতো। সেখানে এই গানটা, এই ইয়ে চাঁদ সা রোশন চেহারা, এই গানের একটি জায়গায় আপনাদের মনে আছে, তারিফ করু ক্যা উসকি, এই লাইনটি এই গানে 8 বার ব্যবহার করা হয়েছিল। এবং এখানেই ঘোর আপত্তি ছিল এই সুরকারের যে না, এটা এতবার ব্যবহার করা যাবে না। কিন্তু শাম্মী কাপুর তাকে নিয়েছেন সিনেমায়, তিনি বেশি কিছু বলতে পারলেন না। গন্ডগোলটা বাঁধলো যখন গানটি মোহাম্মদ রফিজি, তিনি গানটি রেকর্ডিং করছেন। রেকর্ডিং এর সময় মোহাম্মদ রফিজি বললেন এই সুরকারকে যে দেখুন, তারিফ করু ক্যা উসকি, এটা 8 বার রয়েছে গানে, তো একইভাবে করলে কেমন একটা একঘেয়েমি আসবে। তো আমি বলছি যদি একটু আপনাদের মানে আমার সঙ্গে সহমত হন যে এই তারিফ করু ক্যা উসকি এটাকে যদি 8 বার 8 রকম ভাবে গাওয়া যায় তাহলে কেমন হয়। সুরকার তো কিছুতেই রাজি না, না 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 না, একই রকম ভাবে গাইতে হবে, ওই রকম এক্সপেরিমেন্ট করা যাবে না, একদম বাজে হবে। এবং মোহাম্মদ রফিজিও নাছোড়বান্দা। এই দেখে তো মিউজিশিয়ান, বাকি যারা বাদ্যযন্ত্রশিল্পী, তারা তো হকচকিয়ে গেছেন, কারণ মোহাম্মদ রফিজিকে এরকম ভাবে তারা দেখেননি কখনো। তিনি এত একগুঁয়ে মানুষই নন, একেবারে খুব শান্ত মানুষ। বাধ্য হয়ে শেষে শাম্মী কাপুর উঠে এলেন, এসে সুরকারকে বোঝালেন যে বস, উনি যেভাবে বলছেন সেভাবে একবার রেকর্ডিংটা করেই দেখি, ভালো যদি না লাগে তাহলে তো রাস্তা খোলাই আছে। মোহাম্মদ রফিজি সেই তারিফ করু ক্যা উসকি 8 রকম সুরে গেয়েছিলেন এই গানটিতে, কাশ্মীর কি কলি ইয়ে চাঁদ সা রোশন চেহারা। ভাবতে পারছেন? এবং সেইটা যখন রেকর্ডিং শেষ হলো, সেই সুরকার নাকি মোহাম্মদ রফিজিকে জড়িয়ে ধরেছিলেন, কামাল কর দিয়া। এই গানটার কথা এই কারণে বললাম, কারণ এই গানের সঙ্গে এই ঘটনাটা জড়িয়ে আছে। আপনারা জানেন এই গানটা কি ভয়ঙ্কর মাপের হিট হয়েছিল। বলতেই ভুলে গেছি এই সুরকারের নাম, যাকে নিয়ে আজকের আলোচনা, এই এত হুলুস তুলুস কাণ্ড। তার নাম হচ্ছে ওঙ্কার প্রসাদ নায়ার। ভারতীয় চলচ্চিত্রে তিনি চিরকাল অমলিন হয়ে থাকবেন O.P. নায়ার এই নামে, বিখ্যাত সুরকার। তিনিই নিতেন 1950-এর দশকে ছবিতে সুর করার জন্য ছবি পিছু 1 লক্ষ টাকা। এবার আসি, তার এই অসাধারণ সুরের প্রেমে পড়লেন আরেকজন বঙ্গতনয়া, তিনি হচ্ছেন গীতা দত্ত। গীতা দত্ত ততক্ষণে বিবাহিত এবং গুরু দত্তকে তিনি বিয়ে করেছেন। শিবদাস পাড়ুকন বা এই ধরনের নাম হচ্ছে গুরু দত্তের আসল নাম, শিবদাস পাড়ুকন হবে, কিন্তু তিনি পরবর্তীকালে কোনো কারণবশত চলচ্চিত্রে গুরুদত্ত নামেই পরিচিত ছিলেন। তো সেই O.P. নায়ারের সঙ্গে পরিচয় করালেন গীতা দত্ত গুরু দত্তের। ঘুণাক্ষরেও জানতে পারলেন না গীতা দত্ত যে তিনি একটা চলচ্চিত্রের উপাখ্যান রচনার প্রথম পৃষ্ঠাটাই লিখতে শুরু করলেন, কারণ এরপর বাকিটা ইতিহাস। 62টা গানের জুটি গীতা দত্ত আর O.P. নায়ার, এবং এই 62টা গানের জুটির মধ্যেই ঘটে গেল অনেক ঘটনা। গুরুদত্ত প্রেমে পড়লেন বিবাহিত হওয়ার পরেও ওয়াহিদার রহমানের। সেখান থেকে গুরুদত্ত গীতা দত্তের সেপারেশন, আলাদা থাকা, এবং একদিকে ওয়াহিদা রহমানকে ভুলতে পারছেন না, আবার গীতা দত্তের কাছে ফিরে যেতে পারছেন না। শুরু করলেন প্রচণ্ড মদ্যপান গুরুদত্ত। এর মধ্যে ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা, যার জন্য তিনি নিজেকে কখনো ক্ষমা করেননি, মানে O.P. নায়ার। কারণ O.P. নায়ার ভাবতেন যে গুরুদত্তের মৃত্যু নাকি তার জন্যই হয়েছে। ঘটনাটা একটু খুলে বলি। যেদিন গুরুদত্ত আত্মহত্যা করেছিলেন, তার আগের দিন রাত্রেবেলায় রাজ কাপুর ফোন করেছিলেন O.P. নায়ারের স্ত্রীকে তার বাড়িতে। তখন তো ল্যান্ডলাইন, যে গুরুদত্ত প্রচণ্ড মদ্যপান করছেন, ততক্ষণ মানে সাংসারিক জীবনে একেবারে বিধ্বস্ত, একদিকে ওয়াহিদা রহমান, একদিকে গীতা দত্ত, এবং সেই ভয়ঙ্কর মদ্যপান করার পর তিনি কাঁদছিলেন এবং বারবার O.P. নায়ারকে খুঁজছিলেন। মানে O.P. নায়ারের সঙ্গে তার একটা অসম্ভব ভালো
অভিন্ন হৃদয় বন্ধু বলে না, সেরকম সম্পর্ক গড়ে উঠেছিল। তো রাজ কাপুরের সেই ফোনটা যখন আসে অপি নাইয়ারের বাড়িতে, তখন ক্লান্তির ছুতো দিয়ে যে ভাই খুব টায়ার্ড আছি, বলে দাও, কালকে দেখা করে নেব, তিনি তার স্ত্রীকে বলেন এবং ফোন ধরেন না। পরের দিন সকালবেলায় জানতে পারেন যে গুরুদত্ত তার আত্মহত্যা করেছেন, তিনি আর নেই। এবং এই ঘটনার জন্য তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি, কারণ সেদিন রাত্রে যদি তাকে যখন চাইছিলেন গুরুদত্ত, তিনি গেলে তাহলে এই বিপর্যয়টা ঘটতো না। এবং এই ঘটনার পর যাচ্ছে তাই ঝেড়েছিলেন তিনি একদিকে ওয়াহিদা রহমানকে তো একবার তিনি বলেছিলেন যে গোয়ানিজ আয়া, মনে আছে কোনো একটা জায়গাতে সম্ভবত গোয়ানিজ আয়া বলে পরিচয় মানে সম্বোধন করেছিলেন। আর গীতা দত্তকেও তো ঝেড়েছিলেন খুব। যাই হোক, এরপর গীতা দত্তের সঙ্গে কম বেশি ওই কাজ হয়েছে, কিন্তু তার মনের ভেতরে একটা কোথাও খুঁত বা ইগো কাজ করছিল। তারপরে এলো সেই ভয়ঙ্কর দিন 1972 অত্যাধিক মদ্যপানের কারণে বিধ্বস্ত গীতা দত্ত ছিলেন, তিনি চলে গেলেন, তিনি মারা গেলেন। গীতা দত্ত মারা যাওয়ার পর নতুন জুটি তৈরি হলো অপি নাইয়ার এবং শামশাদ বেগম। এই শামশাদ বেগমের সঙ্গেও তিনি অনেক গান করেছেন, মানে 39টা শামশাদ বেগমের গানে তিনি সুর করেছেন এবং সেগুলোও পুরোপুরি সুপার ডুপার হিট। বলতে পারা যায় যে গীতা দত্ত আর অপি নাইয়ার সুর আর স্বরের বিচ্ছেদের পর উঠে এলেন শামশাদ বেগম। 39টা গানের জুটি, এবং সেই গান সমস্তটাই আপনারা জানেন চলচ্চিত্রে এক একটা মাইলস্টোন তৈরি করেছে। এই গানের পর ঘটনা ঘটলো আরেকটি ঘটনা। হঠাৎ করে তার শামশাদ বেগমের পর জীবনে, সঙ্গীতময় জীবনে প্রবেশ করলেন আশা ভোসলে। আশা ভোসলের সম্পর্কে বলতে গেলে এটা বলতে হয়, সম্ভবত তিনি আশা ভোসলে সঙ্গে কাজ করা শুরু করেছিলেন ওই 60-62 এরকম সময় কারণ। এবং সেই সময় ঘটনা তখন লতা মঙ্গেশকরের একটা বিরাট প্রাধান্য চলচ্চিত্র জগতে, এবং লতাজিকে আর.ডি. বর্মনও চাইছেন, এস.ডি. বর্মনও চাইছেন, বাকিরাও চাইছেন, কিন্তু কোনো দিন লতা মঙ্গেশকর তার ফার্স্ট চয়েস ছিল না অপি নাইয়ারের কাছে। অপি নাইয়ারের কাছে ফার্স্ট চয়েস ছিলেন আশা ভোসলে, এবং আশা ভোসলের সঙ্গে তার একটা নতুন জুটি তৈরি হয়, এবং এই জুটি দীর্ঘদিন কাজ করেছেন। এবং যদি বলা হয় যে আশা ভোসলের সঙ্গে তার এই জুটিতে কত বিখ্যাত বিখ্যাত গান তৈরি হয়েছে, তাহলে তার হিসাব করা মুশকিল। এবং এরই ফাঁকে বলে রাখি যে আশা ভোসলের সঙ্গেও কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদ ঘটেছিল, তার পেছনে কারণ হচ্ছে ইগো। কোনো একটা কারণবশত তাদের সেই সম্পর্কের অবনতি হয়, এবং সেই সম্পর্কের অবনতির পেছনে দুজনেরই কোনো না কোনো দোষ ত্রুটি ছিল, কিন্তু দুজনে আর কেউ কারোর সঙ্গে কাজ করেননি, জুটি ভেঙে গিয়েছিল তাদের শেষ কাজ করেছিলেন তারা একসঙ্গে, সেটাও 1972 বোধহয়, 1972, প্রাণ যায় পর বচন না যায়, প্রাণ যায় পর বচন না যায়। এটাই ছিল আশা ভোসলের সঙ্গে অপি নাইয়ারের জুটিতে শেষ সিনেমা, যে সিনেমার একটি গান অত্যন্ত সুপার ডুপার হিট, এবং সেই গানটির জন্য পরবর্তীকালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন আশা ভোসলে। চैन से हमको कभी आपने जीने ना दिया। এই গানে আরেকটা ঘটনা ঘটেছিল, মানে আশাজি এতটাই বিরক্ত ছিলেন অপি নাইয়ারের সঙ্গে এই চলচ্চিত্রে তাদের জুটি ভেঙে যাওয়ার পর, যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা নিতে পর্যন্ত আশা ভোসলে যাননি। তার বদলে মঞ্চে উঠে পুরস্কারটা গ্রহণ করেছিলেন এই অপি নাইয়ার। ভাববেন না পুরস্কারটা নিয়ে তিনি আশা ভোসলের বাড়িতে দিয়ে সব মিটমাট করেই নিলেন। পুরস্কারটা নিয়ে রাত্রে বাড়ি যাওয়ার পথে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেই অ্যাওয়ার্ডটা। আর অ্যাওয়ার্ডটা যখন গড়িয়ে গড়িয়ে অনেক দূরে ওপর থেকে নিচে পড়ছে, সেই পড়ে যাওয়ার, ভেঙে টুকরো টুকরো হওয়ার আওয়াজটা তিনি নাকি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছিলেন।
এটাই অপি নাইয়ার। অসংখ্য গান, মানে ভাবা যায় না যে এত অসাধারণ কিছু গান তিনি উপহার দিয়েছেন। একটা সময় তো মনে আছে, মানে তার উপরে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন গীতা দত্ত। গীতা দত্ত তখন 60-61 সাল হবে হয়তো। তিনি হঠাৎ করে সমস্ত প্রডিউসারদেরকে বললেন যে আপনারা যদি আমাকে ছবিতে নিতে চান, আমি আপনাদের সঙ্গে কাজ করতে রাজি আছি, এবং হয়তো যা পেমেন্ট নেই তার থেকেও কিছুটা ছাড় আপনাদের দেব যদি আপনারা সঙ্গে সুরকার হিসাবে অপি নাইয়ারকে নেন। গীতা দত্ত তখন তো হটকেক, তিনি কাজ করবেন এবং সেখানে পারিশ্রমিক কম নেবেন। বলা হয় যে 61 সালে নাকি ম্যাক্সিমাম স্টুডিও, রেকর্ডিং স্টুডিওগুলোতে বোর্ড টানানো থাকতো যে বুকিং ফর অপি নাইয়ার। কিন্তু এটাই বোধহয় তাকে নতুন করে শিক্ষা দিয়েছিল সহবত। 61-তে একটা গানও বেরোয়নি সিনেমায় অপি নাইয়ারের, একটাও গান না তার সুরে। এটা বুঝতে পেরেছিলেন তিনি এবং বুঝেছিলেন এটা ঠিক হচ্ছে না। 62-তে আবার তিনি যখন পুরনো ট্র্যাকে ফিরে এলেন, তখন একের পর এক হিট গান তিনি উপহার দিতে শুরু করলেন। মজার ব্যাপার কি জানেন, এই মানুষটা হিন্দিতে এত গান রচনা করে, মানে সুর দিয়েছেন, তিনি হিন্দিটাই পড়তে জানতেন না, এবং সেজন্য তিনি কবিরের যে ধর্মগ্রন্থ বা রামায়ণ, তিনি উর্দু ভাষাতে সেই রামায়ণ পড়েছেন। হিন্দি গানে যার এত অসাধারণ সুরের বৈচিত্র্য, তিনি হিন্দি ভাষাটাই কখনো জানতেন না, পড়তে জানতেন না। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে তামিল ছবি নির্জানম, এই ছবিতে সুর করেছিলেন অপি নাইয়ার, নির্জানম, এবং এই ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, মানে ফ্লপ সিনেমা। কিন্তু মজার কথা কি জানেন, এই নির্জানম ছবির গান সর্বকালীন রেকর্ড করেছিল, রেকর্ড, এই ছবির গান তার সুরে, এবং সেই রেকর্ড ব্রেক করে A.R. রহমান, তিনি যখন রোজার মিউজিক করেন। তার আগে পর্যন্ত রেকর্ড ছিল সব থেকে বেশি গানের, হিট গানের, সেটি অপি নাইয়ারের সুরে, নির্জানম তামিল এই চলচ্চিত্রে। কত অসাধারণ অসাধারণ গান তিনি উপহার দিয়েছেন। আর একটা মজার ব্যাপার আপনাদের সঙ্গে একটু বলে নেই, সেটা হচ্ছে তিনি অনেকের সঙ্গে গান করেছেন। মোহাম্মদ রফিজির সঙ্গে সম্পর্ক ইগোর কারণে যখন নষ্ট হয়, তখন এসছেন মহেন্দ্র কাপুর, মহেন্দ্র কাপুরকে দিয়ে গান করিয়েছেন। এবং একটা মজার ঘটনা হচ্ছে, অনেকেই মজা করে বলতেন যে অপি নাইয়ারের যে বর্ণমালা, সেখানে নাকি 26টা অক্ষর নেই, সেটা নাকি 73। তার কারণ তিনি 73টা সিনেমায় মোট সঙ্গীতে সুর দিয়েছিলেন। তাই তিনিও মজা করে বলতেন যে 26টা নয়, আমার বর্ণমালা হচ্ছে 73টা। আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস তিনি মজা করে বলতেন, সেটা হচ্ছে উনি 1952-তে মানে সুর করা শুরু করেন। ছবির নাম ছিল আসমান, আসমান ফর এ, শুরু করতে হয় এ দিয়ে লেখাটা, ইংরাজিতে লিখলে। আর শেষ সুর দিয়েছিলেন সিনেমায়, সেটা হচ্ছে 1993-1993-তে জিত, মানে জেড দিয়ে শেষ, জেড দিয়ে শুরু আর কি। তো তিনি তার লাইফটাকে বর্ণনা করতে গিয়ে বারবার বলতেন যে আমার লাইফের জার্নিটাই হচ্ছে A to Z, অর্থাৎ আসমান টু জিত। তার যে প্রথম অক্ষর, সেটাই ছিল তার নাকি জার্নি, যে আমি তো আমার লাইফের A to Z জার্নি করে ফেলেছি। এই প্রসঙ্গে বলে রাখি যে তার গান নিয়ে আবার অল ইন্ডিয়া রেডিও নিষেধাজ্ঞা জারি করেছিল যে তার সুরে গান বাজানো যাবে না। কেন? তার গান, তার গানের সুর নাকি যুব সমাজকে বিপথগামী করে দিচ্ছে। এরকম হুলিয়া জারি হয়েছিল, অল ইন্ডিয়া রেডিওতে ব্যান হয়েছিল তার সুরে গান শোনা যায়। এবং এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, একবার একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করেছিলেন, তার উল্টো দিকে যিনি প্রশ্ন করছিলেন, যে আপনার এই যে সুরকার হিসেবে জীবনযাত্রা, সেই সুরকার হিসেবে জীবনযাত্রাতে আপনি নিজেকে কোথায় রাখবেন? সুরকার হিসাবে
আপনি কোন জায়গাটাতে দেখেন অন্যদের মধ্যে আপনাকে? বলছে দেখুন, আমি আমাকে সবসময় দ্বিতীয় নাম্বারেই রেখেছি, মানে 2 নম্বরেই রেখেছি, সেকেন্ড পজিশনে। আর 1 নম্বর জায়গাটা নিয়ে বাকি সুরকাররা লড়াই করতে থাকুক, ওটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। এরকম ধরনের মানুষ ছিলেন, তবে খুব আত্মবিশ্বাসী ছিলেন। ঠিক উল্টো দিকে তিনি অত্যন্ত ইগো সমস্যাতে ভুগতেন, এবং এর জন্যই কখনো আশা ভোঁসলেজি তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, কখনো মোহাম্মদ রফিজির সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তবে একটা মজার কথা কি জানেন, তিনি আশাজিকেই নাম্বার 1 ভাবতেন। যখন লতাজির ছায়াতে আশাজি ঢাকা পড়ে গিয়েছেন, সেই সময় তিনি তাকে নিয়ে এসছেন চলচ্চিত্র জগতে, কারণ আশা ভোঁসলে ছিলেন তার কাছে 1 নম্বর গায়িকা। আশাজিকে আশাজি বানাতে তাই তার সুর একটা বিরাট বড় জায়গা রাখে। যদিও এত সব গান আপনাদেরকে বললাম, যা বিখ্যাত গান, কালজয়ী গান, সেই মানুষটা যেদিন প্রথম মুম্বাইতে আসার জন্য ট্রেন ধরেছিলেন না, তার আত্মবিশ্বাসটা কোথায় ছিল ভাবুন। যেদিন বম্বেতে প্রথম আসছেন, ট্রেনে যাত্রাপথে উল্টো দিকে থাকা যারা যাত্রী, তাদের সঙ্গে আলাপ হয়েছে, তারা হয়তো কিছু খাচ্ছেন, তো তাকেও অফার করলেন, তাকেও বললেন যে আপনি আমাদের সঙ্গে এই খাবারে ভাগ নিন। খাবারটা খেয়েছিলেন ওপি নায়ার, ওঙ্কার প্রসাদ নায়ার। তারপরে একটা কাগজে নিজের নাম সই করে তাদেরকে দিয়ে বলেছিলেন, এটা রেখে দেবেন, দেখবেন একদিন আমায় অনেক নাম করব, একদিন আমি অনেক নাম করব। তার এই আত্মবিশ্বাস আর তার সুর যতদিন হিন্দি চলচ্চিত্র থাকবে, যতদিন ভারতবর্ষের চলচ্চিত্রপ্রেমী মানুষ থাকবে, ততদিন তারা ভুলবেন না। আমরাও বা ভুলি কি করে? আজকের প্রজন্মও তো সেই গানগুলো শুনলে আজও কোথাও হারিয়ে যান। ইয়ে হ্যায় রেশমি জুলফো কি অন্ধেরা, কিংবা দিওয়ানা হুয়ে পাগল। এখনো তো এরকম সুরে আমরা তো পাগলই হই। সেই পাগল করা, মাতোয়ারা করা মানুষটির সুরের জাদু দিয়ে আমাদের যেন রীতিমতো সম্মোহন করে রেখেছেন। আজকে সেই মানুষটিকে শ্রদ্ধা জানালাম, যার নাম ওঙ্কার প্রসাদ নায়ার। ভারতীয় চলচ্চিত্রে তিনি হয়ে থাকবেন ওপি নায়ার, যিনি জীবনে কখনো লতাজিকে দিয়ে একটিও গান করাননি তার সুরে। এটাও তো ব্যতিক্রম, আর ব্যতিক্রমকেই তো মানুষ একটু হলেও বেশি পছন্দ করে। আজকের এবং অমিতাভ এইটুকুই। পরবর্তী আবার অজানা কিছু মানুষের ঘটনা নিয়ে, কিংবা প্রায় অন্তরালে চলে যাওয়া কিছু মানুষকে নিয়ে আবার আমাদের এই এবং অমিতাভর পথ চলা শুরু হবে। পরবর্তী পর্বে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং সংস্কৃতির সঙ্গে থাকুন। আজকের মতো শুভরাত্রি।